নতুন সরকারের প্রথম বাজেট প্রস্তাবনা অনুমোদন। আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। সীমিত সম্পদের মধ্যে জনগণকে স্বস্তি দেয়াই লক্ষ্য, জানালেন মন্ত্রী। উচ্চ মূল্যস্ফীতির চাপ কমাতে বাজেটে চাল, ডাল সহ 60 নিত্যপণ্যে কর ছাড়। কমতে পারে এসি, ফ্রিজ, ওষুধের দাম। রড, সিগারেট ও মদের দাম বৃদ্ধির আভাস। বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশিনের চেষ্টা। 26 জুলাই কঠোর অবস্থানে বিজিবি। দিনরাত পাহারায় স্থানীয়রাও। টহল ও নজরদারি জোরদার। ট্রাম্পের হুমকির পর ইরানের কয়েকটি শহরে যুক্তরাষ্ট্রের হামলা। জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাত আইআরজিসির। হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা। এবং ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে রাতে। মেক্সিকোতে জমকালো আয়োজন। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। দেশের ফুটবলেও দ্য গ্রেটেস্ট শো অন আর্থের উত্তাপ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। শুরুতেই বাজেটের খবর। নতুন সরকারের প্রথম বাজেট আজ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট প্রস্তাবনা অনুমোদন দেওয়া হয়েছে। সকালে 2026-27 প্রস্তাবিত বাজেট উপস্থাপন করতে সংসদ ভবনে পৌঁছান অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী জানান, সীমিত সম্পদের মধ্যে দেশের জনগণকে স্বস্তি দেয়া এবারের বাজেটের লক্ষ্য। বহুদিন পর নির্বাচিত সরকার বাজেট উপস্থাপন করতে যাচ্ছে মন্তব্য করে আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, প্রান্তিক মানুষের কাছে অর্থনৈতিক সুফল পৌঁছে দিতে এই কাজ করছে সরকার। ভঙ্গুর থেকে স্থিতিশীল অর্থনীতির দিকে দেশকে এগিয়ে নিতে এবারের বাজেট প্রণয়ন হচ্ছে। পরের রীতি অনুযায়ী বাজেট উপস্থাপনের আগে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে যোগ দেন মন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় 2026-27 অর্থ বছরের বাজেট উত্থাপনের অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ। এই বাজেট স্বাভাবিকভাবে জনগণের প্রত্যাশা অনেক বেশি এবং আমরা চেষ্টা করেছি সীমিত সম্পদের মধ্যে থেকেও বাংলাদেশের প্রতিটি জনগণকে মাথায় রেখে এই বাজেট দেওয়ার চেষ্টা করেছি এবং সবচেয়ে বেশি আমরা শুরু করেছি কাজটা একেবারে হতদরিদ্র যারা পিছিয়ে পড়া লোক আছে তাদেরকে মাথায় রেখে এবং ক্রমান্বয়ে সকলের জন্য সকল গোষ্ঠীকে মাথায় রেখে সকলে যাতে এই অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, অর্থনীতির সুফল পায়, সেটা মাথায় রেখে বাজেট করেছে। এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী সানবীর রুপল এবং শুভকান। সরাসরি যাচ্ছি রুপলের কাছে। রুপল, 9,38,000 কোটি টাকার বাজেট 2026-27 অর্থ বছরের জন্য এর মধ্যে মন্ত্রিসভা বৈঠক অনুমোদন হয়েছে। যদিও মন্ত্রিসভা বৈঠকটি এখনো চলছে। সকাল 10টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকটি শুরু হয়। সেখানে অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী তিনি এই বাজেট উপস্থাপন করেন এবং সেখানে মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও তাদের সম্মতি জ্ঞাপন করেন। এর মধ্য থেকে বাজেট প্রস্তাবটি সংসদে ওঠার জন্য পাশ করা হলো এবং এই অর্থ বছরের জন্য 2,43,000 কোটি টাকার মতো ঘাটতি থাকবে, অর্থাৎ 3.6% ঘাটতিতে এই বাজেটটি হচ্ছে এবং 3 লাখ কোটি টাকার এডিপির উন্নয়ন বাজেট এবং বাকি যে বাজেটটি সেটি অনুন্নয়ন বাজেট হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই উন্নয়ন এবং অনুন্নয়ন এই দুই রকমের বাজেট সব মিলিয়ে এই বাজেট ঘাটতি মেটাতে সরকার দেশি বিদেশি থেকে ঋণ নিচ্ছে। আর রাজস্ব আহরণের ক্ষেত্রে এনবিআরকে 6,04,000 কোটি টাকা এবং সব মিলিয়ে 6,95,000 কোটি টাকা আহরণ করতে হবে পুরো বছর জুড়ে। যদিও গত অর্থ বছরেও এনবিআর তার লক্ষ্যমাত্রা পুরোপুরি পূরণ করতে পারেনি। এই চলতি অর্থ বছরের প্রথম 10 মাস 11 মাসের মধ্যেও যে হিসাব পেয়েছি তার থেকেও তারা বেশ খানিকটা পিছিয়ে আছে। যদিও নতুন অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা যেমন চ্যালেঞ্জ, তেমনি অন্যান্য যে জিনিসপত্রের দাম সহ জনবান্ধব জিনিসপত্র যেগুলো যুক্ত হচ্ছে সরকারের নতুন বাজেটে, সেটি আসলে কেমন হচ্ছে সেটি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শুভখান, আপনি একটু বলবেন যে কিছুক্ষণ আগে অর্থমন্ত্রী বলেছেন জনবান্ধব বাজেট, এর মধ্যে বাজেটটি মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনও হয়েছে। এই জনবান্ধব বাজেটে নতুন কি থাকছে মানুষের জন্য?
ধন্যবাদ রূপল। আমরা যেটি দেখতে পেয়েছি যে আসলে অভ্যন্তরীণ উৎপাদন, বিশেষ করে হচ্ছে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য সরকার খুবই গুরুত্ব দিচ্ছে। সার কীটনাশকের ক্ষেত্রে আমরা দেখেছি যে কর প্রত্যাহারের প্রস্তাব আসছে। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে প্রায় পর্যায়ক্রমে 42,50,000 কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হবে। এরই মধ্যে প্রায় 13 লাখের বেশি কৃষককে কিন্তু এই কার্ডের আওতায় নিয়ে আসা হয়েছে। সেজন্য এই যে নতুন যে বাজেট বিকেল 3টায় উপস্থাপন করবে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 1600 কোটি টাকার মধ্যে বরাদ্দ রাখা হচ্ছে। যে এই বরাদ্দের মধ্যে আসলে কৃষকদের আসলে যেমন ঋণ মওকুফের সুবিধা থাকবে, এছাড়া অন্যান্য যে বহুমুখী সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো নিশ্চিত করতে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 1600 কোটি টাকার মতো বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ডের আওতা বাড়ানোর জন্য এখানে বরাদ্দ আছে, পাশাপাশি কিছু জিনিসপত্রের দামের বিষয়ে যদি আপনি একটু কিছু তথ্য দিতেন। হ্যাঁ, জিনিসপত্রের দামের ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে আপনি জানেন যে চাল ডাল সহ 7টি নিত্যপণ্যের উৎসে করে 1% থেকে কমিয়ে 0.5% নামিয়ে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ এই নিত্যপণ্যগুলোর দাম কমবে। এছাড়া স্বর্ণের দামের ক্ষেত্রে একটি নারীদের একটি চাহিদা বা তাদের একটি আগ্রহ থাকে, সেই জায়গাটিতেও কিন্তু আসলে বড়সড় একটা খরচের চাপ কমানো হচ্ছে। আপনি জানেন যে এখানে মানে জুয়েলারি সেবায় 5% ভ্যাট রয়েছে, যার কারণে দেখা যায় যে স্বর্ণের দাম বাড়া কমা হলে কিন্তু এখানে বাড়তি ভ্যাট দিতে হয়। বর্তমানে যে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে 2,18,350 টাকা, সেই হিসাবে কিন্তু 5% ভ্যাট যদি আপনি ধরেন তাহলে প্রায় 11,000 টাকার মতো আসলে ভ্যাট দিতে হয়। সেই জায়গাটিতে কিন্তু আসলে সরকার বড় ধরনের একটি স্বস্তি দিতে যাচ্ছে। সেটি বলা হচ্ছে যে 5%-র জায়গায় 2,500 টাকা সুনির্দিষ্ট ভ্যাট আরোপ করা হবে, অর্থাৎ স্বর্ণের দাম বাড়ুক বা কমুক, সেক্ষেত্রে আসলে কিন্তু সাধারণ মানুষকে 2,500। আপনি যেহেতু স্বর্ণের কথা বললেন, আমি আরেকটি লাক্সারিয়াস পণ্যের কথা জিজ্ঞেস করি, সেটি হচ্ছে গাড়ি কেনার ক্ষেত্রে কি কোনো রকমের হেরফের হচ্ছে এবার? গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে আসলে ইলেকট্রিক যে গাড়ি আছে সেই গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা সুযোগ সরকার দিচ্ছে, যে অগ্রিম আয়কর যেটি 2 লাখ ছিল সেটা কিন্তু আসলে কমিয়ে 1 লাখ টাকা করা হচ্ছে। এছাড়া যে আপনি যদি বৈদ্যুতিক বাস এবং ট্রাক যদি কেউ আনতে চায় সেক্ষেত্রেও কিন্তু আসলে কর ছাড়ে একটি বড় ধরনের সুযোগ রয়েছে। এছাড়া চিকিৎসা সেবার ক্ষেত্রে কিন্তু একটি বড় ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে 51 ধরনের ওষুধ উৎপাদনের যে আসলে কাঁচামাল, সেই কাঁচামাল আমদানির ক্ষেত্রে আসলে কর ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া যে আপনার ক্যান্সারের যে ওষুধ রয়েছে সেটির 9টি উপাদানের উপর যে কাঁচামাল আমদানির ক্ষেত্রে আসলে কর রেয়াতের ব্যবস্থা রাখা হচ্ছে। এছাড়া সবচেয়ে বড় যে পরিবর্তন আছে সেটি হচ্ছে যে হার্টের রিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে শুল্ক ছাড় দেওয়ার ফলে কিন্তু প্রায় 20,000 টাকার মতো হার্টের রিংয়ের দাম কমবে। এছাড়া যে চোখের লেন্স যেটি ব্যবহার হয় সেখানে কিন্তু 5,000 টাকার মতো সাশ্রয় হবে সাধারণ। ধন্যবাদ শুভ খান। অনেকগুলো তথ্য আমরা জানতে পারলাম। সেটি হচ্ছে আগামী অর্থ বছরের জন্য শুভর কাছ থেকে আমরা জানলাম যে কৃষি ঋণে যেমন মওকুফ করা হচ্ছে, স্বর্ণের দামের ক্ষেত্রে মওকুফ করা হচ্ছে, এছাড়া সার কীটনাশক সহ চিকিৎসা ক্ষেত্রেও বিশেষ সুবিধা আসছে। তো সবকিছু মিলিয়ে বিকেল 3টায় এই বাজেট অধিবেশন শুরু হবে এবং অর্থমন্ত্রী তিনি এই বাজেটের পুরো বিস্তারিত তুলে ধরবেন সংসদে। এখন পর্যন্ত এই ছিল সংসদ ভবন থেকে সবশেষ তথ্য। সহকর্মী সানবীর রূপল এবং শুভ খান যুক্ত হয়েছিলেন সংসদ ভবন থেকে। নতুন সরকারের প্রথম বাজেটে গুরুত্ব পাচ্ছে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন। আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5 আর মূল্যস্ফীতিকে 7.5% আটকে রাখার প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী। বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা। এর মধ্যে ঘাটতি বাজেট 2,43,000 কোটি টাকা। ইয়ানুস রিফাতের রিপোর্ট। দীর্ঘ 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় এসে চলতি মেয়াদের প্রথম জাতীয় বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার, যেখানে বিশেষ গুরুত্ব পাচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে 2026-27 অর্থ বছরের জন্য বাজেটের সম্ভাব্য আকার 9,38,000 কোটি টাকা। চলতি 2025-26 অর্থ বছরের তুলনায় যা 1,48,000 কোটি টাকা বেশি। আগামী অর্থ বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার 68,31,633 কোটি টাকা হবে বলে ধরা হচ্ছে, যেখানে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5%। তবে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টার প্রতিফলন ঘটিয়ে মূল্যস্ফীতির হার হতে পারে 7.5%। এবারের বাজেটে বিশেষ বিবেচনায় রয়েছে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর শর্ত ও প্রত্যাশা। তাই জনগণকে স্বস্তি দেওয়ার পাশাপাশি উন্নয়ন সহযোগীদের সন্তুষ্ট রাখার উপর চাপ মোকাবেলা করতে হবে বাজেটে। নতুন সরকারের ক্ষমতা গ্রহণের পরই সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতকে সম্প্রসারণ করার পদক্ষেপ নেওয়া হয় নতুন বাজেটে, যা আরও সুবিন্যস্ত করা হবে। বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর থেকে 6,04,000 কোটি টাকা, এনবিআর বহির্ভূত কর 25,000 কোটি টাকা আর এনটিআর থেকে আসবে 66,000 কোটি টাকা।
আগামী বাজেটে সুদ পরিশোধ হতে পারে 1,27,500 কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ 1,05,000 কোটি টাকা আর বৈদেশিক ঋণের সুদ 22,500 কোটি টাকা। এদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 3 লাখ কোটি টাকা। 2 দশক পর আবার রাষ্ট্র ক্ষমতায় এসে প্রথমবারের মতো বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। তাই কেবল আয় ব্যয়ের হিসাব নয়, এটি হতে যাচ্ছে প্রতিশ্রুতি ও প্রত্যাশার এক নতুন খতিয়ান। প্রস্তাবিত বাজেট কতটা স্বস্তিদায়ক হবে আর কতটা গতি আনবে দেশের অর্থনীতিতে তা দেখার অপেক্ষায় সাধারণ মানুষ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এবার বাজেট নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, যাচ্ছি তার কাছে। সাইফুল, আপনাকে স্বাগত। ধন্যবাদ যশোয়া। আমরা দেখছিলাম বিভিন্ন প্রতিবেদনে আমাদের সহকর্মীরা সংসদ ভবন থেকে জানাচ্ছিলেন যে বিকেল 3টায় কিন্তু আর 3 ঘন্টাও বাকি নেই বাজেট উত্থাপনের সময়ের। এখন পর্যন্ত বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী বাজেটের সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে? যেমনটি একটু আগে আমরা দেখতে পাচ্ছিলাম, আপনার যে নিউজটি পড়েছিলেন সেটিতে আমরা দেখতে পাচ্ছিলাম 38,000 কোটি টাকার যে বাজেটটি পেশ করা হচ্ছে ইতিহাসের সর্বোচ্চ। তবে এর মধ্য দিয়ে আমরা যে মূল্যস্ফীতি থেকে শুরু করে নানান রকম চাপ ভোক্তার কাঁধে পড়ছে, সব কিছু মিলিয়ে যে ভোক্তা কি ভালো আছে কিনা সেই বিষয়টা আসলে কতটুকু প্রায়োরিটি দিচ্ছে, এটা কিন্তু একটা ভোক্তার বড় প্রত্যাশা। যদি আমরা এই যে একটা প্রত্যাশার যে বিষয়টি, সেটি আমরা কিন্তু সেই প্রত্যাশার ভিতরে কিন্তু ট্যাক্স থেকে শুরু করে কর, এর পাশাপাশি সামাজিক সুরক্ষা খাত থেকে নানান ইস্যু আছে। আমরা একটু যদি কর নিয়ে আলোচনা করতে চাই, আমরা একটু যদি দেখাই যে আসলে 2026-27 অর্থ বছরের যে কর বা এই জিনিসটাতে কতটুকু ছাড় দেওয়া হচ্ছে বা কীভাবে যাচ্ছে। যদিও বাজেটের আকার আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 9,38,000 কোটি টাকা সম্ভাব্য, 6.5% মূল্যস্ফীতির পাশাপাশি 7.5% মূল্যস্ফীতির পাশাপাশি জিডিপি প্রবৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি যে 6.5%। তবে এর মধ্যে এই যে মূল্যস্ফীতির হারটা ভোক্তার কাঁধে বা ভোক্তার উপরে কীভাবে ব্যয়ের চাপ বোঝার মতো পড়ছে, সেই জিনিসটা যদি আমরা বুঝতে চাই, তার মধ্যে যে আমরা দেখতে পাই যে করের যে হিসাবটা, আয়ের পরে যে ব্যয়টা, সেই ব্যয়টা কোথায় যাচ্ছে, কিভাবে হচ্ছে, কত টাকা আয় করতেছে, ইনকামের সোর্সটা কোথা থেকে, সব কিছু মিলিয়ে কিন্তু রাজস্বের যে 6,95,000 কোটি টাকা, সেটা কিন্তু এই সমস্ত দিকগুলো থেকে আসবে। তবে এই দিকগুলো থেকে আসার পূর্বে যে ছাড়ের যে বিষয়টি, সেটা কোথায় কত দেওয়া হচ্ছে, সেটা কিন্তু বড় প্রায়োরিটি হিসেবে ভোক্তার কাছে থাকে। এর মধ্যে আমরা যদি একটু দেখতে পাই যে সাধারণ যে করদাতা তাদের 3,75,000 টাকা পর্যন্ত হচ্ছে। এর পাশাপাশি একটু যদি দেখি যে 2028 এবং 29, এরপরে 29 থেকে 30 অর্থ বছর 4 লাখ টাকা পর্যন্ত করমুক্ত আয়সীমা করা হয়েছে। এটা যদি 30-31 সেটা 4.5 লাখ টাকা পর্যন্ত হতে পারে। তবে অন্যদিকে একটু মহিলা এবং 65 বছরের উপরে যারা আছে তাদেরটা যদি দেখি, ইতোমধ্যেই কিন্তু আগামী অর্থ বছরে 26-27 সেটি কিন্তু 4,25,000 টাকা। আমরা করমুক্ত আয়সীমার চিত্রটি দেখলাম, এর আগে রাজস্ব আয়ের চিত্রটি আপনি দেখানোর চেষ্টা করলেন। একটু জানতে চাই, বাজেট আসলে সবার সাধারণ জনগণের আগ্রহ থাকে যে কোন পণ্যের দাম বাড়তে যাচ্ছে, কোন পণ্যের দাম কমতে যাচ্ছে, সেই বিষয়ে কি কি তথ্য আছে? এটি আসলে একটা বড় পাওয়া বা বড় চাওয়া ভোক্তাদের কাছে। এই বিষয়ে একটি রিপোর্ট আছে, আমরা যদি একটু রিপোর্টটা দেখে আসতে চাই, যেখানে ভোক্তার উপর উচ্চ মূল্যস্ফীতির চাপ কমাতে বাজেটে চাল ডাল সহ 60টি নিত্যপণ্যের কর ছাড় দিতে যাচ্ছে সরকার। এর মধ্যে দিয়ে কিন্তু আসলে শুল্ক প্রত্যাহার সহ, ক্যান্সার সহ বেশ কিছু পণ্যে, প্রায় 68 ধরনের পণ্যে কিন্তু কাঁচামাল আমদানিতে সরকার সুবিধা দিবে। এর পাশাপাশি দেশে ফ্রিজ, এসি উৎপাদনে ও ভ্যাটের হার নেমেছে কিন্তু অর্ধেকে, আমরা এটা জানতে পেরেছি। তবে এরপরে যে উৎসে কর হ্রাসের প্রস্তাবে যে কমবে স্বর্ণের দাম, বিপরীতে রড, সিমেন্ট ও মদের যে দাম বৃদ্ধির প্রস্তাব আসছে নতুন বাজেটে, সেটিও কিন্তু আসলে দেখার বিষয়। রিপোর্টটি আমরা দেখব। নিত্যপণ্যের বাজারে উচ্চমূল্যের উত্তাপে ভোক্তার পকেট আর সামর্থ্য যেন আইসিইউতে। চালের বাড়তি দাম তো আছেই, মাছ মাংসে হাত দেয় দায় নিম্নবিত্ত অনেকের। মূল্যস্ফীতি 9.42% ঘরে, যা গত 16 মাসের মধ্যে সর্বোচ্চ। তবে সরকারের ভাবনাতেও প্রাধান্য পাচ্ছে সাধারণ মানুষের জীবনমান। এবারের বাজেটে তাই চাল, গম, আলু, পেঁয়াজ ও ভোজ্য তেল সহ 60টি নিত্যপণ্যের উৎসে কর 1% থেকে নামছে 0.5%। প্রত্যাহার করা হচ্ছে নিয়ন্ত্রণমূলক শুল্ক। কৃষি উৎপাদন বাড়াতে সার ও কীটনাশকে 7.5% ভ্যাট ও কর প্রত্যাহার হচ্ছে। সংসার শুরুর পরিকল্পনা করছেন, এই বাজেট আপনাকে কিছুটা স্বস্তি দিতে পারে। দেশে এসি, ফ্রিজের উৎপাদন পর্যায়ে ভ্যাট 15% থেকে 7.6% নামছে। এছাড়া ওয়াশিং মেশিন, গিজার, ব্লেন্ডার, জুসারের বিদ্যমান কর সুবিধার মেয়াদও বাড়ছে। তীব্র গরমে লোডশেডিংয়ের ভোগান্তি এড়াতে বাসায় লাগাতে পারেন সোলার সিস্টেম, কারণ সৌরবিদ্যুতের যন্ত্রপাতি ও উপকরণ আমদানিতে 2031 সাল পর্যন্ত কর অব্যাহতির সুবর্ণ সুযোগও মিলছে।
সংসার তো আছেই, সন্তান দিবেন ভাবছেন, সেখানেও আছে স্বস্তির খবর। শিশু খাদ্য তৈরির কাঁচামালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক 15% থেকে কমিয়ে 10% করা হচ্ছে। শারীরিক সক্ষমতা বাড়াতে নিয়মিত খেতে পারেন খেজুর, কারণ আমদানিতে বিদ্যমান 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব আসছে। স্ত্রীকে খুশি করতে পারেন স্বর্ণ দিয়ে। বাজেটে স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে 5% উৎসে কর কমিয়ে মাত্র 0.5% করা হচ্ছে। এছাড়া জুয়েলারি সেবায় 5% ভ্যাটের পরিবর্তে প্রতি ভরিতে 2,500 টাকা সুনির্দিষ্ট কর নির্ধারণ হচ্ছে। কমবে সাজগোজের খরচও। প্রতি কেজি লিপস্টিক আমদানিতে শুল্কায়ন মূল্য 40 থেকে কমিয়ে $30 নির্ধারণ করা হচ্ছে। প্রতি কেজি লোশন, ফেস ক্রিম, ফেস ওয়াশ আমদানিতে শুল্কায়ন মূল্য $10 থেকে কমিয়ে $7 নির্ধারণ করা হচ্ছে। নগদ অর্থে এত সব কেনাকাটায় নিরাপত্তা ঝুঁকির শঙ্কায় আছেন? তাহলে শুনুন, ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে পয়েন্ট অফ সেল মেশিনের আমদানি শুল্ক 10% থেকে নামছে 5%, প্রত্যাহার হচ্ছে 7% আগাম করও। তুলে নেওয়া হচ্ছে এটিএম কার্ড সহ সব ধরনের কার্ড তৈরির কাঁচামালে 5% আগাম কর। পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে ইলেকট্রিক চার্জিং স্টেশন, ইলেকট্রিক বাস ও ইলেকট্রিক ট্রাক আমদানির উৎসে কর 5% থেকে কমিয়ে 0% করার প্রস্তাব আসছে। সুবিধা মিলবে স্থানীয় ইলেকট্রিক গাড়ি ও ই বাইক উৎপাদন শিল্পে কর রেয়াতের। টায়ার টিউব শিল্প শক্তিশালী করতে উৎপাদনে লাগে এমন দুটি কাঁচামালে মিলবে রেয়াতি সুবিধা, এতে কমবে দাম। স্বাস্থ্যসেবাও নজরের বাইরে নয়। ওষুধ উৎপাদনে ব্যবহৃত 51টি কাঁচামাল আমদানির সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং ক্যান্সারের ওষুধ তৈরির 9টি কাঁচামালে কর রেয়াতি সুবিধা দেওয়া হচ্ছে। প্রত্যাহার হচ্ছে কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানির ওপর থাকা 5% আগাম কর। এতে প্রতি ডায়ালাইসিসে খরচ কমবে প্রায় 800 টাকা। হার্টের রিং এবং চোখের লেন্সের ওপর থাকা 10% ভ্যাটও সম্পূর্ণ প্রত্যাহার হচ্ছে। এতে হার্টের রিংয়ে 20,000 টাকা এবং চোখের লেন্সে দাম কমবে 5,000 টাকা পর্যন্ত। কতটুকু বেড়েছে আপনার উপার্জনের পথ? তবে করমুক্ত আয়সীমা ঠিকই বাড়িয়েছে সরকার। সব ধরনের ফ্রিল্যান্সিং এর আয়ে কর অব্যাহতি এবং করমুক্ত থাকবে কন্টেন্ট ক্রিয়েশন থেকে আয়। কম্পিউটার, প্রিন্টার, পোর্টেবল ডাটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি ও মনিটর আমদানির অগ্রিম কর 5% থেকে কমিয়ে 2% করা হচ্ছে। খুশির খবর, সস্তায় ভাগাভাগি করতে পারেন মোবাইলে। কর সুবিধা দেয় কমছে দেশীয় হ্যান্ডসেট ও সিম কার্ডের দাম। তবে নতুন অর্থ বছরে যারা বাড়ি তৈরির কথা ভাবছেন তাদের জন্য কিছুটা দুঃসংবাদ। আবাসন খাতের অন্যতম প্রধান উপাদান এমএস রড এবং এ জাতীয় পণ্যের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর ও ভ্যাট প্রায় 10% বাড়বে, যাতে বাড়বে রডের দাম। এমনকি ধূমপায়ীরাও হিসেবের বাইরে নন। সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের ওপর 300% এবং নিকোটিন ও নিকোটিন পাউচের ওপর 350% সম্পূরক শুল্ক আরোপ হচ্ছে। উচ্চ স্তরের 10 শলাকার সিগারেটের প্যাকেটের দাম 185 টাকা থেকে বাড়িয়ে 210 টাকা করা হচ্ছে। বিদেশ থেকে আমদানি করা উচ্চ মূল্যের হিমায়িত মাছে নতুন করে 15% ভ্যাট আরোপ করা হচ্ছে। দেশীয় চাষিদের সুরক্ষায় কাজু বাদাম আমদানিতে শুল্ক হার 5% থেকে 1 লাফে বাড়িয়ে 25% করা হচ্ছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। যশোয়া। জি সাইফুল, আমরা প্রতিবেদনে দেখছিলাম বিভিন্ন পণ্যের দাম বাড়বে। সেই বিষয়টি যখন বিভিন্ন পণ্যের দাম বাড়ে কিংবা উচ্চ মূল্যস্ফীতি দেখা দেয়, বেকারত্বের হার বাড়ে, সরকার কিন্তু নিম্ন আয়ের বা মধ্য আয়ের যে মানুষ আছে তাদেরকে সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতায় আনার জন্য বরাদ্দ দেয়। সেই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, সামাজিক নিরাপত্তায় বরাদ্দ কেমন? আসলে আমরা যদি একটু এখানে যে কার্ডটি আছে সেটিতে দেখি, সামাজিক নিরাপত্তায় বরাদ্দ আমরা যদি 2024-25 অর্থ বরাদ্দ দেখি, সেখানে হচ্ছে 1,36,000 কোটি টাকা। পরবর্তীতে কিন্তু 25-26-এ 1,16,000, এর পরবর্তী 30,000 কোটি টাকা বেড়ে এবার কিন্তু 2026-27 অর্থ বছরে হতে পারে প্রায় 1,45,000 কোটি টাকা। আসলে এর মধ্যে আমরা একটু দেখতে চাই যে কোন কোন সুবিধাগুলো কে কীভাবে পাচ্ছে। বিশেষ করে বয়স্ক যারা আছে তাদের ভাতার পরিমাণটা হচ্ছে 2025-26 অর্থ বছরের চেয়ে এইবার যে বাজেটটি আসছে 26-27 অর্থ বছরে 50 টাকা বৃদ্ধি করে 700 টাকা করা হয়েছে। একই রকম করে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার যদি দেখি সেখানে 100 টাকা করে বাড়ানো হয়েছে। কিন্তু আসলে এর পরবর্তীতে মা ও শিশু সহায়তা আমরা দেখতে পাচ্ছি একই রকম আছে। আসলে কোন ক্ষেত্রে কতটুকু গুরুত্ব পাচ্ছে এটা বড় বিষয়, কার প্রয়োজন, কতটুকু কোন জায়গায় সরকার বেশি প্রায়োরিটি দিচ্ছে সেটা কিন্তু একটা বড় বিষয়। আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো খাতে বাড়ানো হয়েছে, আবার কোনোটা সমান রাখা হয়েছে। পরবর্তী যে আসলে এই হিসাবটা আমি যদি একটু দেখি যে সামাজিক সুরক্ষা খাতে 2025-26 অর্থ বছরের যে কর্মসূচি ছিল 95টি, সেটি কিন্তু এই আসছে যে অর্থ বছর সেটি কিন্তু 5টি কমিয়ে 90টি করা হয়েছে। কারণ সরকার ভাবছে যে হয়তো যে 90টিতে আছে সেটিতে বেশি খাতে কোথাও
বরাদ্দ বাড়ানো যায় কিনা। তবে অন্যদিক থেকে আমরা যদি এর পরের যে আরেকটি বিষয় আছে, সামাজিক সুরক্ষা ফ্যামিলি কার্ডে প্রায় 12,374 কোটি টাকা, এর পাশাপাশি কৃষি কার্ড আছে, জুলাই যোদ্ধাদের ভাতা আছে যেখানে 237 কোটি 25 লাখ টাকা, এর পাশাপাশি 1062 কোটি 50 লাখ টাকা। আসলে এই যে সামাজিক সুরক্ষা খাতে যে সুবিধাগুলো সরকার দিচ্ছে, এগুলো কিন্তু সরকার আসার পরে কিন্তু সিদ্ধান্ত, বা তাদের যে ম্যানিফেস্টোতে যে সমস্ত লিপিবদ্ধ কথাগুলো ছিল যে মানুষদের জন্য উপকার করবে, সেই উপকারের কাজগুলো কিন্তু আসলে সরকার আগামী অর্থ বছরে হাতে নিচ্ছে। তো এর মধ্যে দিয়ে বলা যায় 2025-26 অর্থ বছরের শেষে যে 26-27 অর্থ বছরের বাজেট আসছে সেটি জনবান্ধব, যেটি অর্থমন্ত্রী আজকে সকালে বলেছিলেন, সবকিছু মিলে বলা যায় যে এটি গ্রাহক বান্ধব বা জনবান্ধব হবে। জি সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। সহকর্মী সাইফুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন স্টুডিওতে। জাতীয় বাজেট 2026-27 অর্থ বছরের জন্য যে জাতীয় বাজেট, সে বিষয়ে সবশেষ তথ্য জানানোর জন্য। যাচ্ছি অন্য প্রসঙ্গে। রামিসা ধর্ষণ মামলা ইস্যুতে হাইকোর্টে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। সরাসরি যাচ্ছি সেখানে। তার পূর্বদিন, পূর্ব কর্মদিবসে তালিকাটি নির্দিষ্ট হয়। সেই হিসেবে এই সপ্তাহের আজকে হচ্ছে শেষ কর্মদিবস, বৃহস্পতিবার, এবং আমরা প্রত্যাশা করছি বিকাল নাগাদ এই যে বেঞ্চটি মাননীয় প্রধান বিচারপতি গঠন করেছেন, সেই বেঞ্চে নারী এবং শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত কিংবা সেই রায় থেকে উদ্ভূত যে মামলা, যেগুলো আমি ইতিমধ্যেই বলেছি, সেগুলো স্থান পাবে, তালিকাভুক্ত হবে এবং রবিবার থেকে শুনানি হবে। আপনারা জানেন যে দুজন মাননীয় বিচারপতি এই মামলার শুনানির জন্যে মনোনীত হয়েছেন, মাননীয় বিচারপতি জনাব ভীষ্মদেব চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি জনাব কে এম রাশেদুজ্জামান রাজা। তারা অত্যন্ত দক্ষ বিচারপতি এবং অভিজ্ঞ বিচারপতি, এবং এই জাতীয় মামলার শুনানি এবং নিষ্পন্ন করার ক্ষেত্রে তাদের অতীত অভিজ্ঞতা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে নারী এবং শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদণ্ডাদেশের যে সমস্ত আপিল কিংবা এতৎ সংক্রান্ত অন্যান্য মামলা পেন্ডিং আছে, সেগুলো দ্রুত নিষ্পন্ন করা সম্ভব হবে। এখানে একটি কথা বলে রাখা ভালো যে আজকে পর্যন্ত এই বেঞ্চের যিনি প্রিজাইডিং জাজ, মাননীয় বিচারপতি জনাব ভীষ্মদেব চক্রবর্তী, তিনি অন্য একটা অধিক্ষেত্রের মামলা আজকে শুনানি করছেন। সেই কোর্টে আমাদেরও রাষ্ট্রের পক্ষে মামলা ছিল। আমার মামলার শুনানির শেষে আমি মাননীয় বিচারপতি জনাব ভীষ্মদেব চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমি বলেছি যে আগামী রোববার থেকে যেহেতু আপনার এই অধিক্ষেত্র পরিবর্তন হয়ে ফৌজদারি মৃত্যুদণ্ডের কনফার্মেশন রেফারেন্স এবং ডেথ রেফারেন্স শুনানি হবে। বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে 50 টাকা মূল্যমানের খাম সম্বলিত সুভেনিয়ার শিট এবং 5 টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ব্যবহার করা হয় বিশেষ সিলমোহর। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। আজ রাতে মেঘন্তে পুশিন ঠেকাতে টহল জোরদার করেছে বিজিবি। সকাল থেকে কুষ্টিয়া, জামালপুর সহ বিভিন্ন সীমান্তে কাঁটাতারের বেড়ার দিকে রয়েছে কড়া নজরদারি। সতর্ক পাহারায় আছেন স্থানীয়রা। অনুপ্রবেশ ঠেকাতে 23 জেলার সীমান্তে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এবার বাণিজ্যের সংবাদ। আগামী অর্থবছরে 5% পরিবর্তে প্রতি ভরি স্বর্ণের ভ্যাট 2500 টাকা করার আভাসের মধ্যে আবারও কমল স্বর্ণের দাম। ভরিতে 4432 টাকা কমিয়ে 22 ক্যারেটের স্বর্ণের দাম 2,18,350 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,08,436, 18 ক্যারেটের 1,78,692 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,45,508 টাকা করা হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশে 73 বার ধাতুটির দাম সমন্বয় করা হয়েছে। দাম 37 দফা বাড়ার পাশাপাশি কমেছে 36 বার।
কিশোরগঞ্জে ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার 2 যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 3 জন। পুলিশ জানায় ভোরে ঢাকা থেকে পণ্যবাহী নিয়ে কিশোরগঞ্জে যাচ্ছিল একটি ট্রাক। ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই 2 যাত্রী মারা যান, আহত হন আরও 3 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশের বাইরের খবর, ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাস সহ কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জবাবে কুয়েত, বাহরাইনে মার্কিন ঘাঁটিতে আঘাতের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। একই সঙ্গে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিয়েছে তেহরান। ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ সহ সব ধরনের নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নির্দেশ অমান্য করলে নৌযানকে লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন সরকারের প্রথম বাজেট প্রস্তাবনা অনুমোদন, আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। সীমিত সম্পদের মধ্যে জনগণকে স্বস্তি দেওয়াই লক্ষ্য, জানালেন মন্ত্রী। উচ্চ মূল্যস্ফীতির চাপ কমাতে বাজেটে চাল, ডাল সহ 60 নিত্যপণ্যে কর ছাড়। কমতে পারে এসি, ফ্রিজ, ওষুধের দাম। রড, সিগারেট ও মদের দাম বৃদ্ধির আভাস। এবং ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে রাতে। মেক্সিকোতে জমকালো আয়োজন। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। দেশের ফুটবলেও দ্য গ্রেটেস্ট শো অন আর্থের উত্তাপ। এই ছিল দুপুর 12টার সময় সংবাদের পর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সুহরাওয়ার্দী। ধন্যবাদ জশোয়া। খেলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।